নমস্কার, সবাই কেমন আছেন? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, এখন প্রায় 3:30 মতন বাজে। আজ সারাটা সকাল বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, রোদটাও তেমন একটা নেই। আমি আর থিয়া দুপুরের খাবারটা সেরে একটুখানি হাঁটতে বেরিয়েছি। দুদিন এখানে মারাত্মক বৃষ্টি হয়েছে, আর থিয়ার সেরকম ভাবে বেরোনোও হয় না, তো আজ কটা দিন পর একটু বেরোলাম। এখনো রাজীবের আসতে প্রায় অনেকটা সময় বাকি, ও প্রায় 5:30 নাগাদ আসবে। তার আগে আমি একটু রান্নাটাও সেরে নেবো। তবে মাঝখানে একটু সময় ছিল, ভাবলাম রোদটাও নেই, থিয়াকে একটু বাইরে দিয়ে ঘুরিয়ে আবার রাজীব আসলে একটুখানি বেরোবো স্যামস ক্লাব, টুকিটাকি কয়েকটা জিনিস নেব। পরের সপ্তাহে আমরা যাচ্ছি এবছরের মতন প্রথম সমুদ্র দর্শনে, তো প্রয়োজনীয় কয়েকটা জিনিস তো নেব, তার সাথে ঘরের টুকিটাকি কয়েকটা জিনিস নেব। তো বেশ কয়েকদিন আগে আমরা কিভাবে আমেরিকা এসেছিলাম এই বিষয়ে যে ব্লগটা শেয়ার করেছিলাম, আপনাদের অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন। তো তার মধ্যে বেশ কিছু প্রশ্নের আমি উত্তর দিতেও পেরেছি, আবার এমন অনেক প্রশ্ন রয়ে গেছে যেগুলো এখনো পর্যন্ত উত্তর দেওয়া হয়ে ওঠেনি। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে দিদি, আমি আমেরিকায় যেতে চাই, কিভাবে যেতে পারবো, সেই বিষয়টা নিয়ে যদি একটুখানি বলো। তো ভাবলাম আজকে এই উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আর এদিকে টানা কয়েকদিন বৃষ্টির জন্য অ্যাপার্টমেন্টেও কম বেশি একটু জল জমেই থাকে। তো আমরা যখন ঘর থেকে বেরিয়েছিলাম দেখেছিলাম একটু জল জমে রয়েছে, তাই থিয়াকেই রেইন বুটটা পরিয়ে নিয়ে বেরিয়েছিলাম যাতে পায়ে জলটা না লাগে। আর এখানে জানেন তো, প্রত্যেক বাচ্চারাই না কম বেশি এই সময়টা এই ধরনের জুতোগুলো পরে ঘোরে, কারণ বৃষ্টি, তার মধ্যে প্রচুর পোকামাকড় হয়। তো এই ধরনের জুতোগুলো পরলে পরে একটু সেফ, বাচ্চাদের পায়ে কোনো রকম কিছু লাগবে না। তো চলুন, থিয়ার খেলাধুলাও হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে বাকি গল্পটা সারি। একটু শিমটা ভাবছি কেটে নিই, শিম বটি করবো। বেরোনোর আগে একটুখানি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটা ওদিকে ভাজা হোক, ততক্ষণে এদিকে কাজটা সারতে সারতে গল্পটাও বলি। এদেশে মানে একটা নতুন দেশে পাসপোর্ট আর ভিসা এই সমস্ত তো দরকার হয়, প্রচুরবার বলা হয়েছে। তবে আমেরিকায় বা বিদেশে যে কোনো জায়গায় যাওয়া এবং সেখানে সেটেল ইন করার জন্য বিভিন্ন প্রসেস রয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরে মানুষজন ফলো করে আসছে। তবে এদেশে আসতে গেলে কিন্তু ওয়ার্ক পারমিট থাকতে হবে। মানে যদি আপনি এদেশে এসে ভাবছেন যে কাজ করবেন, তাহলে ওয়ার্ক পারমিট আপনার থাকতে হবে, এবং এক্ষেত্রে কোনো কিন্তু ইলিগালি কাজের কথা আমি বলছি না। তো এদেশে বিভিন্ন রকম ভিসা রয়েছে যার মাধ্যমে আপনি আসতে পারবেন। প্রথমত হলো স্টুডেন্ট ভিসা। বিভিন্ন দেশ থেকে এখানে হায়ার ডিগ্রিজ করতে লোকজন আসে এবং এখানে তারা পড়াশোনা করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে স্কলারশিপ নিয়ে আসে, কারণ পার্ট টাইম জব করে পুরো পড়াশোনার খরচ এখানে চালানো একদমই যায় না। আর এখানে হায়ার স্টাডিজ করতে প্রচুর পরিমাণে খরচ হয়। তো গ্র্যাজুয়েশন শেষে বেশিরভাগ স্টুডেন্ট একটা চাকরি জোগাড় করার চেষ্টা করে। তবে এই স্টুডেন্ট ভিসায় একটা প্রভিশন রয়েছে যে একটা সময় পাশ করার পর আপনি নির্দিষ্ট কিছু সময় পাবেন, আর ওই সময়টাতে স্টুডেন্ট ভিসায় থাকা যায়। আর সেই সময় যদি আপনি চাকরি পেয়ে যান, তাহলে ওই কোম্পানি থেকে H1B ভিসাও আপনি পেয়ে যাবেন, মানে ওয়ার্ক পারমিটটা। তো ওয়ার্ক পারমিট ভিসা যদি একবার পেয়ে যায়, তাহলে সেই ভিসায় আরো 6 বছর এখানে থাকার সুযোগ হয়ে যায়। অনেকে এই সময় কি করে, গ্রিন কার্ড অ্যাপ্লাই করে দেয়। গ্রিন কার্ডের প্রসেসটা একটু লেন্দি, তবে গ্রিন কার্ডের একটা সুবিধা রয়েছে, আপনি গ্রিন কার্ড হোল্ডে থাকলে অনেকদিন থাকতে পারবেন, এবং এটাকে রিনিউ করতে হবে, তারপর আস্তে ধীরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দেবেন। দ্বিতীয়ত হলো ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা। এই ভিসায় প্রচুর লোকজন এখানে আসে ঘুরতে প্রত্যেক বছরই। তবে এই ভিসার মেয়াদ হচ্ছে 6 মাস, আর এই ভিসায় কিন্তু কোনো রকম লোকজন কাজ করতে পারে না। হয়তো অনেকে এসে কাজ করার কথা ভাবে, তবে সেটা ইলিগালি করে, কারণ কোনো রকম কাগজপত্র কিন্তু তাদের কাছে থাকে না। তৃতীয়ত, যারা ধরুন কর্মসূত্রে আসে, তারাও আবার অনেকদিন থাকার সুযোগ পায়। যেমন ধরুন H1B ভিসা, L1 ভিসা। দেশের বিভিন্ন কোম্পানিতে কাজ করাকালীন কোম্পানি সেই H1B ভিসা বা L1 ভিসার প্রসেস শুরু করে, এবং তারা সেখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে এদেশে আসে। তবে এগুলো লটারির মাধ্যমে হয়, এবং তারা এখানে 6 বছর থাকার সুযোগ পায়। এটাতেও এরকম দীর্ঘমেয়াদী থাকার পর গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারে, এবং ফাইনালি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে, অনেকেই করে। তবে H1B ভিসায় যারা ডিপেন্ডেন্ট, মানে স্পাউস বা সন্তান যারা আছে, H4 ভিসায় আসে, তারা কিন্তু ওয়ার্ক পারমিট পায় না। এক্ষেত্রে H4 ভিসা মানে ডিপেন্ডেন্ট ভিসায় যারা আসে, স্পাউস বা তার সন্তানেরা স্কুলে পড়াশোনা করতে পারবে, কিন্তু কোনো রকম তারা ওয়ার্ক পারমিট পাবে না। কিন্তু L1 এর ডিপেন্ডেন্ট যারা, মানে L2 ভিসায় যারা থাকবে, তারা আবার ওয়ার্ক পারমিটটা পায়। যেমনটা এখানে আমরাই এসেছি, মানে রাজীব H1B ভিসা এসেছে, আর আমরা H4 ভিসা এসেছি, আমি আর থিয়া। তো এখানে থিয়া যদি স্কুলে ভর্তি হতে চায়, পড়াশোনা করতে পারবে। আমিও যদি কোনো রকম পড়াশোনা করতে চাই, সেটা করতে পারবো, কিন্তু কোনো রকম এখানে কাজ করতে পারবো না। দাঁড়ান, এদিকটাতে আমার সবজিপত্র কাটাও হয়ে গেছে, একটু বানাবো মাছের ঝোল আর করবো একটু শিম বটি। বাকি রান্নাটা সারতে সারতে বাকি গল্পটাও চলুন সেরে নিই। এছাড়া এদেশে আসার জন্য আরো বেশ কিছু ভিসা রয়েছে, যেমন ধরুন স্পন্সর ভিসা, এবং এই ভিসায় প্রায় প্রত্যেক বছর কয়েক হাজার লোক এদেশে আসছে।
এই ভিসাতে সাধারণত কি হয়, আপনার যদি কোনো রিলেটিভস এখানে থাকে, সে যদি এখানকার সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার হয়, তখন সেও আপনাকে আনতে পারবে। যদি তার এখানে কোনো রকম বিজনেস বা রেস্টুরেন্ট থাকে, তখন সেই ব্যক্তি আপনাকে স্পন্সর ভিসাতে নিয়ে আসবে। আর এই ভিসাটা হলো EB3 ভিসা, এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরি আনস্কিল্ড ভিসা। তো এটাতে আপনার যে রিলেটিভ, সে আপনাকে 3 থেকে 4 বছরের মধ্যে নিয়ে আসতে পারবে। তবে এই ধরনের ভিসাগুলো করতে গেলে একটু খরচ সাপেক্ষ, বিভিন্ন লয়ার হায়ার করতে লাগে, কাগজপত্র সমস্ত কিছু ঠিকঠাক করতে প্রায় 2 বছর তো লেগেই যায়। আর ধরুন যাদের রিলেটিভ নেই, তারাও কিন্তু অনেক সময় এই স্পন্সর ভিসাতেই আসে। তবে তারা কি করে, ওই থার্ড পার্টি বা বিভিন্ন রকম যে এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে আসে। এছাড়া রয়েছে বিজনেস ভিসা বা B1 ভিসা। এক্ষেত্রে কোনো আমেরিকান কোম্পানির সাথে যদি কোনো রকম বিজনেস রিলেশন নেগোসিয়েশনে কেউ যেতে চায়, বা কখনো যদি কেউ বিজনেস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েট হিসেবে যোগদান করেন, সেও ভিসা পাবেন। তবে অনির্দিষ্টকালের জন্য নয়, নির্দিষ্ট সময় তার ভিসাটা অ্যাপ্লিকেবল, এবং একটা সময়ের পর তাকে আবার দেশে ফেরত যেতে হবে। এছাড়া আরও একটি বহুল প্রচলিত ভিসা হচ্ছে স্পাউস ভিসা। আমেরিকার কোনো সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার যদি আমেরিকার বাইরে কাউকে বিয়ে করে বা আমেরিকার মধ্যেই নন রেসিডেন্ট কাউকে বিয়ে করে, তাহলে সেই ব্যক্তি মানে আমেরিকান সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার, তিনিও কিন্তু তার স্পাউসের জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা পিটিশন জমা দিতে পারবে। এটা হচ্ছে ম্যারেজ বেসড ভিসা। এটাতে কিন্তু প্রত্যেক বছর অনেক লোকজন এদেশে আসে। আবার যদি ধরুন এদেশে এসে কোনো নতুন ব্যবসা কেউ শুরু করতে চায়, তো সেক্ষেত্রেও একটা ভিসা পাওয়া যায়। তবে তার জন্য একটা মোটা অঙ্কের টাকা দেখাতে হবে। এছাড়া কোনো বিষয়ে যদি কারোর ভালো দক্ষতা থাকে, তাহলেও ভিসা পাওয়া যায়। যেমন ধরুন গবেষণা ক্ষেত্রে ভালো দক্ষতা, সে গবেষণা ভিত্তিক এখানকার প্রতিষ্ঠানে কাজের জন্য ভিসা পাবে। এই সমস্ত কিছুর জন্য নির্দিষ্ট প্রমাণপত্রের দরকার হয়। আর লোকজন এই দক্ষতা বলে স্থায়ী চাকরিরও আবেদন করতে পারবেন এখানে। তবে এদেশের কিন্তু ওই ওয়ার্ক পারমিটটা খুবই প্রয়োজন। চলুন, এদিকে মোটামুটি রান্না শেষ। গল্প করতে করতে একটা বড় কাজ হয়ে গেল। রাতের খাবার নেমে যাওয়া মানে মাথা থেকে বিশাল বড় একটা দায়িত্ব নামলো। ওদিকে রাজীবও চলে এসছে। এবার আস্তে ধীরে বেরোই। স্টোরে ঢুকে পড়েছি। আর এখানে তো এখন বাচ্চাদের সামারের ছুটি পড়ে গেছে, তো লোকজন না প্রচুর আউটডোর অ্যাক্টিভিটি করে। এই সময় ধরুন এখানে প্রচন্ড যেহেতু গরম, এই গরমকালটাতে লোকজন বেশি করে ওই ওয়াটার অ্যাক্টিভিটি গুলো করে। এখানে একটা গ্রাউন্ড পুল দেখলাম, এটা প্রায় $450 দাম ছিল, এখন নিলে পরে $50 মতন ছাড় দিচ্ছে। আর এই যে এই দিকটাতে রয়েছে কুলার। এই সময় যেহেতু লোকজন একটু ধরুন সমুদ্রে বা অন্য কোথাও ঘুরতে যায়, তো এই ছোট্ট ছোট্ট কুলারগুলো ক্যারি করে। প্রচুর ধরনের ড্রিঙ্কস রাখা যায়। আর দাম যে খুব বেশি তাও কিন্তু নয়। দাম হচ্ছে এখানে দেখালো $49 মতো, মানে ধরুন ওই 4000 টাকা মতো। শীতের দিকে এখানকার নদী, ঝর্ণা বা এই খালগুলো যেহেতু সবই বরফে জমে যায়, তো এই জন্য এখানে লোকজন গরমের দিকটাতেই বেশিরভাগ জলের অ্যাক্টিভিটি করে। বাচ্চাদের কত পুল স্লাইড এসেছে, বাক্স থেকে বার করে একবার হাওয়া ভরে নিলেই একদম হয়ে যাবে। উপরেও কতগুলো ডেমো দেওয়া রয়েছে। এই সামনে রয়েছে কয়েকটা পুল বা ডিস। অনেক বাচ্চারাই কি হয়, স্নানের সময় এগুলোকে নিয়ে যায়। আর এখানে আজকে সুন্দর ছাড়ও দিচ্ছে। প্রায় ধরুন $25 দাম, আজকে দিচ্ছে প্রায় $18 কাছাকাছিতে। এই দিকটা তো আরো কয়েকটা রয়েছে, তবে এগুলো তো নেবো না। চলুন এবার ওদিকটাতে যাই, আবার ফিরতেও হবে 7টার আগে, নতুবা আবার গেটটাও বন্ধ হয়ে যাবে। এখানে আজকে এই ভ্যাকিউমগুলোতে প্রচুর ছাড় দিচ্ছে। জেনারেলি কি হয়, এই যে প্রাইস ট্যাগটা আছে এগুলো সাদা রঙের থাকে, এই যখন হলুদটা লাগিয়ে দেয় তার মানে ওর মধ্যে প্রচুর ছাড় দিচ্ছে। এই দেশে তো জানেন মোছার খুব একটা ব্যাপার নেই, তো লোকজন এরকম অটোমেটিক কিছু রোবট থাকে বা ভ্যাকিউম যেটা ম্যানুয়ালি করতে হয় সেগুলো চালিয়ে দেয় এবং সেগুলো দিয়ে পরিষ্কার করে নেয়। কারণ এখানে খুব একটা লোকজন ঝাঁটাও ব্যবহার করে না। তবে আজকে এখানে প্রচুর ছাড় দিচ্ছে, প্রায় এক একটা জিনিসে $50 কাছাকাছি ছাড় দিচ্ছে। এদিকটাতে এসেছি, এদিকে নেব একটা ডাউনি। এই দেশে তো জানেনই হাতে কাচার বালাই নেই। ওয়াশিং মেশিনেই কাচা, ধোয়া, শুকানো সবকিছু হয়। তবে ওয়াশিং মেশিনে না দীর্ঘদিন কাচতে কাচতে কাপড়ের রংটাও জ্বলে যায়। আর রোদে শুকানো হয় না, তো তাই একটা হালকা গন্ধও থেকে যায়। তো এখানকার লোকজন কাচার সময় লিকুইড ডিটারজেন্টের পাশাপাশি এই ডাউনিগুলো খানিকটা দিয়ে দেয়। দেখতে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো হয়। আমরা দেশে যেরকম কমফোর্ট ইউজ করি, জলের মধ্যে গুলে কাচার শেষে দিই, খানিকটা ওরকম। তবে এটা কি কাচার শেষে নয়, শুরুতেই দিতে হয় যখন আপনি লিকুইড ডিটারজেন্টটা দিচ্ছেন জামা কাপড়ের সাথে। দিকটাতে ওই ছোট ছোট ট্যাবলেটের মতন ছিল। আজকে প্রথম এখানে দেখলাম যে কিছু লিকুইড ডাউনিও রয়েছে। তবে জানেন তো আবার বেশ কিছু ডিটারজেন্ট রয়েছে তার মধ্যেই ডাউনি দেওয়া থাকে। তবে স্যামস ক্লাব তো হোলসেল মল, তাই এই যে আইলটা রয়েছে, এই আইলের মধ্যেই কাপড় কাচার ডিটারজেন্ট আর এই ধরনের লিকুইডগুলো রয়েছে। প্রচুর ধরনের রয়েছে। আমারও একটা নেওয়ার রয়েছে, দাঁড়ান এটা একটা নিয়ে নিই। এটা ভীষণ লাইট একটা গন্ধ হয়, আর জামা কাপড় কাচার পরে না আলাদা করে কোনো রকম পারফিউম ইউজ করতে হয় না। চলুন এবার জামা কাপড়ের দিকটা এসেছি। আজকে তেমন কোনো জামা কাপড় নেওয়ার নেই, তবে এই পরের সপ্তাহে যেহেতু সমুদ্রে যাব, তাই ওর বাবার জন্য একটা প্যান্ট নেবো।
তবে থিয়ার জন্য এই সুইমস্যুটটা ভারী পছন্দ হয়েছে, তো এটা একটা নিয়েই নিলাম। এই জামাটাও বেশ ভালো লাগলো, আর ছাড়ও দিচ্ছে, 3টে জামা পড়ছে $11। এদিকটা এসেছে একটু টুকটাক ফল নেব। এদেশে জানেন তো শশাটা সারা বছরই পাওয়া যায়। এই যে এই মিনি কিউকাম্বার, এগুলো খানিকটা খেতে আমাদের দেশীয় শশার মতো, তবে এখানকার লোকজন এগুলোর থেকে বেশি পছন্দ করে সিডলেস কিউকাম্বার, যেগুলোর মধ্যে কোনো রকম দানা থাকে না। এইগুলো লাক্সিয়াস সিডলেস লং ইংলিশ। আরও একটা রয়েছে, ছোট্ট ছোট্ট হয়, যেগুলো ভিনিগারে চুবিয়ে খায়, ওগুলো আবার ককটেল কিউকাম্বার। দাঁড়ান, এদিক থেকে আবার একটা আলুর বস্তা নিয়ে নিই। এদেশে তো প্রচুর ধরনের আলু পাওয়া যায়, এখানে এসে প্রথমেই লাল আলু দেখেছি। এগুলো রেড পটেটো। আমাদের দেশের এই যেগুলো হলুদ আলু আমরা খাই সেটাও রয়েছে, এই যে এটা। এছাড়া দমের ছোট ছোট আলু পাওয়া যায়। তাছাড়া রয়েছে কালো আলু, আজকে যদিও বা এখানে দেখতে পেলাম না। এছাড়া রয়েছে বেক পটেটো। এখানে ওই বেক পটেটোটা লোকজন আবার খুব পছন্দ করে। মাইক্রো ওভেন বা ওভেনের মধ্যে একটু হালকা তেল আর নুন মাখিয়ে ওটাকে গ্রিল করে ওটাকে ওরা খায়। এদিকটা রয়েছে সুইট পটেটো, ওই মিষ্টি আলু। এখানে কিন্তু লোকজন ভীষণভাবে মিষ্টি আলু খায়, আর বাচ্চাদের কোনো রকম খাবার দাবার বা কেক বানানোর জন্য এই মিষ্টি আলুগুলো খুব ইউজ করে। দামটাও যে খুব বেশি পড়ে তা নয়, তবে সমস্যা কি বলুন তো, এখান থেকে নিলে না ওই একটা বড় প্যাকেট নিতে হয়, তাই এখান থেকে নিই না। যখন এই ইন্ডিয়ান মার্কেটে যাই তখন ওখান থেকে নিই। বহুদিন ধরে একটা রসুন নেবো ভাবছি, রসুনটা আমার শেষও হয়ে গেছে, ওই গার্লিক পাউডারটা ইউজ করি। দাঁড়ান, এখান থেকে একটা রসুনের প্যাকেট তুলে নিই। এই একটা রসুনের প্যাকেট মোটামুটি আমার 6 মাসের বেশি চলেছে। গতবার এই থিয়ার অনুষ্ঠান করেছিলাম, তাই একটুখানি বেশি লেগেছিল। আজকে না ঢোকার মুখ থেকেই দেখছি তরমুজের চারিদিকে 6 চক্কর লেগে গেছে। ডান দিকে তরমুজ, বাঁদিকে তরমুজ, সামনে তরমুজ। তা রাজীবকে বললাম আমরাও একটা তরমুজ নিয়ে যাই। তবে আজকে তরমুজ ছাড় দিচ্ছে। এখানে লোকজন এই গরমকালে এলে ভীষণভাবে তরমুজ পছন্দ করে, তো একটা ভালো মতন দেখে দাঁড়াননি। ব্যাস, মোটামুটি শপিং কমপ্লিট। আর একটা ডিমের ট্রে তুলবো, হয়ে যাবে। এই যে দেখেছেন, আবার এইখানটায় এলাম, এদিকেও দেখি তরমুজ। আমরা তো পরের সপ্তাহে গ্যালভাস্টন যাব, তো রাজীব বলছিল যে একটা ছাতা নিয়ে যাই, এদিকে অনেক কটা ছাড় দিচ্ছে। তবে এখানে এসে দেখলাম একটাও ছাতা নেই। ওই সমুদ্রে অনেকেই তো টুকটাক ক্যানোপি, তারপরে পোর্টেবল বিভিন্ন রকম রকিং চেয়ার নিয়ে যায়, এখানে সেই সমস্ত জিনিসপত্র রয়েছে। এই যে বসার ম্যাট রয়েছে, তবে আমরা বসার ম্যাট একটা নিয়েছি, ভাবছি একটা ছাতা নেব, এখানে তো পেলাম না। চলুন তাহলে ওয়ালমার্ট থেকে একখানা ছাতা নিতে হবে। এই যে সামনে ক্যানোপিটা অনেকটা বড় হয়ে যাবে, যেহেতু আমাদের গাড়ি নেই তাই নিয়ে যাওয়া সমস্যা, এত বড় নিয়ে তো লাভ হবে না, তো একটু ছোট্টর মধ্যে একটা ছাতা খুঁজছি। মোটামুটি আমাদের সব কিছুই নেওয়া হয়ে গেছে, এবার বিলটাও করিয়ে নেবো। এই যাওয়ার পথেই দেখলাম একটা সোফার সেট রাখা, এটা সাধারণত সামনের দিকটায় থাকে, তবে দেখলাম আজকে পিছন দিকেই রাখা। তবে ইন্টারেস্টিং কী জিনিস জানেন, এই সোফার সাথে 2টো গাছ আর তার সাথে 2টো ভাসও ফ্রি দিচ্ছে। সামনে রয়েছে একটা সেন্টার টেবিল। চলুন, শপিং কমপ্লিট, তার সাথে টুকটাক যা ছিল বাকি সব কিছুই নিয়ে নিয়েছি, বাড়িও চলে এসেছি। এখন প্রায় 7টা মতন বাজে। আমার তো রান্নাবান্না সারাই হয়ে গেছে, শুধুমাত্র একটু ভাত বসাবো। আর তখন তো রাজি ফিরেই চলে গেছে আমাদের সাথে, তাই চাটাও তখন বানিয়ে দিতে পারিনি। এখন একটু চাটাও বসালাম, আর এদিকে ঝট করে একটু ভাবছি গুছিয়ে নেবো। তো চলুন, সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম। দেখাবে পরের একটা কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।